Hello everyone, Assalamu alaikum. Welcome to SS Easy Education. Today I just give you a guideline about natural resources law because you know that we have already studied this natural resources law 1.5 years before. So it is essential to give you a guideline what topics you should cover for your next exam. So for the first time I have already completed this part, that is introductory part, and in this part I have studied you concept of natural resources. অর্থাৎ ন্যাচারাল রিসোর্স বলতে আমরা কি বুঝি, ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাচারাল রিসোর্সেস, টাইপস অফ ন্যাচারাল রিসোর্সেস, ইম্পর্টেন্স অফ ন্যাচারাল রিসোর্সেস ল, ফাংশনস অফ ন্যাচারাল রিসোর্সেস ল, permanent sovereignty over natural resources, meaning, evolution, nature, legal status, present condition of permanent sovereignty over natural resources, relation with self-determination, indigenous peoples' permanent sovereignty over natural resources and intervention of their rights of PSONR in Bangladesh. Now, lastly, we have studied resolution of PSONR 1803. Number of resolution. This is not no resolution, this is the number, okay? Then আসলে আমরা পড়েছিলাম যে ন্যাচারাল রিসোর্স কাকে বলে, ন্যাচারাল রিসোর্সের বৈশিষ্ট্য কী এবং আমরা কত ধরনের ন্যাচারাল রিসোর্স দেখতে পাই, ন্যাচারাল রিসোর্স লয়ের কী গুরুত্ব রয়েছে বা ন্যাচারাল রিসোর্স লয়ের আসলে কি কাজ, কেন আমরা ন্যাচারাল রিসোর্সেস ল পড়ছি মাস্টার্সের একটা কোর্স হিসেবে। দেন আমরা পড়েছি পার্মানেন্ট সভরিনিটি ওভার ন্যাচারাল রিসোর্সেস। এই ডক্ট্রিনটা খুবই গুরুত্বপূর্ণ, ন্যাচারাল রিসোর্সের উপরে অধিকার আসলে একটা স্টেট কিভাবে অধিকার পায় সেটি জানার জন্য, এবং এই অধিকারটার মানে কাকে বলে, এর এভলিউশন অর্থাৎ এটা কীভাবে ইভলভ হয়েছে, ইভলিউশনের এন্ডটা ছাড়া পড়ে গেছে। দেন ন্যাচার আমরা পড়েছি, অর্থাৎ এই অধিকারটা কি ন্যাচারের, এই অধিকারের লিগালি স্ট্যাটাসটা কি, দ্যাট ইজ আমরা এই মানে পার্মানেন্ট সভরিনিটি ওভার ন্যাচারাল রিসোর্সকে কি লিগাল স্ট্যাটাস দিব এবং বর্তমানে PSONR এর কি স্ট্যাটাস রয়েছে বা কি কন্ডিশনে এটি আছে। দেন PSONR এর সঙ্গে সেলফ ডিটারমিনেশনের কি রিলেশন। তারপর আমরা পড়েছিলাম যে আসলে ইন্ডিজেনাস পিপলদের কেন পার্মানেন্ট সভরিনিটি দেওয়া উচিত এবং বাংলাদেশে সেটাকে কিভাবে ইন্টারভিন করা হচ্ছে, প্লাস ইন্টারভিন করা হলে কি প্রবলেম হচ্ছে। দেন আমরা একটা UN এর জেনারেল অ্যাসেম্বলির রেজলিউশন পড়েছিলাম, রেজলিউশন নাম্বার ছিল 1803। এই ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টের, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ন্যাচারাল রিসোর্স ল স্টাডি করবার জন্য। নেক্সট আমরা পড়েছিলাম লজ রিলেটিং টু ফিশ রিসোর্সেস। এখানে আমি তোমাদেরকে শিট দিয়েছিলাম দুটা আইন, সেটা হচ্ছে প্রোটেকশন অফ কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 এবং দ্য মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স, এই দুটা আইন দিয়েছিলাম। আর তোমাদের আমি একটা ইলাবোরেট একটা ডিসকাশন একটা করেছিলাম, সেটা ছিল ফিশ রিসোর্স সম্পর্কে। ফিশ রিসোর্স বাংলাদেশে কি পরিমাণ ফিশ রিসোর্স আছে, বাংলাদেশ কিভাবে সেই ফিশ রিসোর্সকে প্রোটেক্ট করছে, কি কি ল আছে বাংলাদেশে, এবং তারপরে আমরা পড়েছি যে কিভাবে বাংলাদেশ তার ফিশ রিসোর্সকে আরও ডেভেলপ করতে পারে। তবে এই সংক্রান্ত বিষয়ে দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 এখানে খুব অল্প কয়েকটা সেকশনে আমরা স্টাডি করেছিলাম এবং এটি সাধারণত ছিল কারেন্ট জাল নিষিদ্ধ হওয়ার বিষয়ে, এবং 3 নাম্বার সেকশনে ছিল আরও অন্যান্য নিষিদ্ধ কিছু বিষয়, অর্থাৎ আমরা কোন সাইজের জাটকা ধরতে পারবো, কোথায় মাছ ধরতে পারবো না, কী ধরনের মাছ ধরার নেট ইউজ করবো, এই সকল ধরনের বিষয়ে আমরা পড়েছিলাম এই আইনে। সাথে আমরা এই আইন ভঙ্গ করলে তার পেনাল্টি পড়েছিলাম। আর মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স 1983, মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স 1983-তে আমরা বুঝতেই পারছি নাম দেখে যেটা মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স, সেজন্য মেরিন ফিশিং এবং মেরিন ফিশিংয়ের কী ধরনের রুলস রেগুলেশন আছে, সেখানে ট্রলারের লাইসেন্স পেতে কী করতে হয়, লাইসেন্সের টার্মস কন্ডিশন কী থাকে, ফরেন ফিশিং ভেসেলসের ক্ষেত্রে কী টার্মস কন্ডিশন,
লোকাল ফরেন ফিশিং ভেসেলসের ক্ষেত্রে কি টার্মস কন্ডিশন, এবং এই দুই ধরনের ফিশিং ভেসেলসের যাবতীয় কিছু নিয়মকানুন আমরা পড়েছিলাম, এবং এদের আমরা লাইসেন্সের রেগুলেশনটাও আমরা দেখেছিলাম। সাথে সাথে এই আইনের যদি আমরা কোনো কিছু ভঙ্গ করি তাহলে আমাদের অফেন্সেস এবং পেনাল্টিসগুলো কী হতে পারে সেটাও আমরা স্টাডি করেছিলাম। দেন নেক্সট তোমাদেরকে আমি পড়িয়েছিলাম মিনারেল রিসোর্সেস রিলেটেড লজ। সো এখানে কিন্তু মিনারেল রিসোর্সটা কাকে বলে এবং মিনারেল রিসোর্সের আমরা কী ধরনের ব্যবহার করি এবং এই রিসোর্সের ক্যারেক্টারিস্টিক্স কি, এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটু পড়ে নিবা। আমি ডিরেক্টলি তোমাদেরকে আইন পড়িয়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম দ্য পেট্রোলিয়াম অ্যাক্ট 1974 এবং দ্য মাইন্স অ্যাক্ট 1923, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট 2003 অ্যান্ড বাংলাদেশ অয়েল গ্যাস অ্যান্ড মিনারেল অর্ডিন্যান্স 1985। তো এখানে আমরা আসলে সম্পদ রিলেটেড ল কিন্তু দুটাই পড়েছিলাম, পেট্রোলিয়াম এবং মাইন্স, কিন্তু আমরা বাকি যে দুটো আইন পড়েছিলাম এনার্জি রেগুলেটরি কমিশন এবং অয়েল গ্যাস মিনারেল অর্ডিন্যান্স, এই দুটো ছিল কর্পোরেশন রিলেটেড। তার মধ্যে এনার্জি কমিশন তোমরা দেখতেছো কমিশন রিলেটেড, আর পরের লাস্ট আইনটা যেটা, এটা কিন্তু পেট্রো বাংলার ইস্টাবলিশমেন্ট, গঠন, ফাংশন এগুলা নিয়েছিল। তো এইখানে প্রথমত যে আইনটা তোমাদেরকে পড়িয়েছিলাম পেট্রোলিয়াম অ্যাক্ট, এখানে কিন্তু পেট্রোলিয়ামকে ডিফাইন করা হয়েছে। দেন পেট্রোলিয়াম এগ্রিমেন্ট কিভাবে করা হয় সেটা বলা হয়েছে। পেট্রোলিয়ামের আসলে কে মালিক হবে বা কে এ নিয়ে চুক্তি সম্পাদন করবে সেটা বলা হয়েছে। তার মানে পেট্রোলিয়াম কিভাবে এক্সপ্লয়েটেশন এগুলো করা যায় পেট্রোলিয়াম অ্যাক্টে, এটাই বলা হয়েছে। এই একটা খুবই ছোট্ট একটা অ্যাক্ট। অপরদিকে মাইন্স অ্যাক্ট তোমাদেরকে পড়িয়েছিলাম। মাইন্স অ্যাক্টে মাইন্স কাকে বলে, মাইনার্স কাকে বলে, দেন মাইন্সের কমিটি বোর্ড কিভাবে গঠিত হয়, এদের ফাংশন কি, ইন্সপেক্টরের কি কাজ, ইন্সপেক্টর কখন পরিদর্শনে যেতে পারে, মাইন্স কিভাবে রেগুলেট করা হয়। এরপরে আমরা পড়েছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাইন্সের যে ওয়ার্কারগুলো রয়েছে তাদের আসলে আমরা ওয়ার্কিং আওয়ার, হেলথ কন্ডিশন এগুলো পড়েছিলাম। আর আমরা পড়েছিলাম ফিমেল এবং চিলড্রেনদের জন্য মাইন্স অ্যাক্টে কী কী বিধানগুলো দেওয়া হয়েছে এবং সেই বিধানটা আসলে কতটা তাদের জন্য বেনিফিটেড হয় সেটাও আমরা পড়েছিলাম। এরপর তোমাদেরকে পড়ানো হয়েছে ওয়াটার রিসোর্সেস ল। তো সেম ওয়েতে ওয়াটার রিসোর্সেস লয়ের কিন্তু আমরা একটা ওভারঅল ডিসকাশন করেছিলাম অ্যাবাউট দ্য ওয়াটার রিসোর্সেস, ডেভেলপমেন্ট অফ ওয়াটার ল, ইন্টারন্যাশনাল কনফ্লিক্টস ওভার ওয়াটার রিসোর্সেস, এভলিউশন অফ ওয়াটার ল। এটা তোমাদেরকে একটা আলাদা শিট দিয়ে পড়ানো হয়েছিল, সেই শিটটা আমি আশা করছি তোমাদের কাছে আছে। এছাড়াও আমরা একটা কনভেনশন পড়েছিলাম, কনভেনশনটা ছিল ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য নন নেভিগেশনাল ওয়াটার কোর্স 1997। এবং আমরা ওয়াটার রিলেটেড ল পড়ার সাথে সাথে আমরা ট্রিটিসগুলো পড়েছিলাম। আমরা 3টা ট্রিটি স্টাডি করেছি, গাঙ্গেস ট্রিটি, মেকং ট্রিটি এবং মহাকালী ট্রিটি। এর মধ্যে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ইউএন কনভেনশনটা আমরা ডিটেলস পড়েছি, এবং এই কনভেনশনের মাধ্যমে আমরা ওয়াটার রিসোর্স এবং ওয়াটার রিসোর্স স্টেট বলতে আমরা কি বুঝি। ওয়াটার রিসোর্স স্টেট যদি কোনো ওয়াটার কোর্স নিয়ে কোনো প্ল্যান করে তাহলে প্ল্যান মেজার্স কি হবে বা কীভাবে পরিবেশের যত্ন নিতে হবে, কি কি ফ্যাক্টরসগুলো রাখতে হবে মাথায় প্ল্যান মেজার্স অ্যাক্টিভেট করবার জন্য। ওয়াটার রিসোর্স লতে আমরা কনভেনশনটাতে আমরা আরও পড়েছি ডিসপিউটস রিলেটেড যাবতীয় বিষয়, অর্থাৎ কনভেনশনটা কিন্তু আমরা পুরোপুরি কাভার করেছি। দেন আমরা পরবর্তীতে পড়েছি প্রোডাকশান শেয়ারিং কন্ট্রাক্ট। এখন প্রোডাকশান শেয়ারিং কন্ট্রাক্ট তো ন্যাচারাল রিসোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ন্যাচারাল রিসোর্স নিয়ে যে আসলে চুক্তিটা হয় অর্থাৎ প্রোডাকশান শেয়ারিং এগ্রিমেন্ট, তারপরে আমরা কি পড়েছি সেটার প্রোডাকশান শেয়ারিং কন্ট্রাক্টটা পড়েছি। তার মানে ন্যাচারাল রিসোর্স থেকে যে প্রোডাক্টটা আসবে সেই পিএসসি কাকে বলে, পিএসসির ফিচার বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, পিএসসির গুরুত্ব কী, অর্থাৎ আসলে কী জন্য এটা দরকার, টাইপস কী, অর্থাৎ আমরা জানি যে পিএসসি 1950-এ ইভলিউশনটা ঘটেছে, তাহলে 1950-এর আগে কী ছিল, লাইসেন্স, লিজ, অল্টারনেটিভ কিছু ছিল, তো সেটাকে আমরা বলেছি টাইপস এখানে। তারপরে আমরা পড়েছি টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোর মধ্যে আমরা জেনেছি যে আসলে একটি পিএসসি এটা যেহেতু একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি, তাহলে এই চুক্তির জন্য কি কি টার্মস কন্ডিশন থাকে। তো নর্মাল চুক্তির সব টার্মস কন্ডিশনগুলো তো থাকেই, অর্থাৎ টু পার্টিজ, তারপরে আরও যে কন্ট্রাক্টের বিষয়বস্তুগুলো আছে সেগুলো তো আছেই, তাছাড়াও কিন্তু আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই পিএসসির মধ্যে উল্লেখ করতে হয়। ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল অন দ্য প্রোটেকশন অফ ন্যাচারাল রিসোর্সেস
কনসেপ্টস অ্যান্ড 9 টাইমস অফ ইন্টারন্যাশনাল প্রিন্সিপালস। এটা যদি তোমাদের মনে থাকে, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রিকশনারি প্রিন্সিপালস, পলিউটার পে প্রিন্সিপালস, এগুলা নো হার্ম প্রিন্সিপালস, অর্থাৎ এনভায়রনমেন্টাল ল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপালগুলা, সো এই প্রিন্সিপালগুলো আসলে আমরা পড়েছিলাম। এনভায়রনমেন্টাল লয়ের ক্ষেত্রে এটা যেমন করে গুরুত্বপূর্ণ, আমাদের ন্যাচারাল রিসোর্সের জন্যও কিন্তু এটা প্রয়োজন পড়ে, যার কারণে আমরা সেখানে 9টা পড়েছিলাম। আর লাস্টলি আমি তোমাদেরকে আসলে এই জিনিসটা পড়াতে পারিনি, জেনেটিক রিসোর্সেস, আমি তোমাদের জন্য এটার একটা ভিডিও রেডি করে তোমাদেরকে আপলোড করে দেব। তো এখানে আমরা জানবো যে জেনেটিক রিসোর্সেস আসলে জিনিসটা কি, তারপরে আমরা দেখব যে জেনেটিক রিসোর্সের আসলে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তারপর আমরা পড়ব জেনেটিক রিসোর্স কত ধরনের হয়। এরপর যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে জেনেটিক রিসোর্স নিয়ে আমাদের বলা আছে অ্যাক্সেস টু জেনেটিক রিসোর্সেস অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইকুইটেবল বেনিফিট শেয়ারিং অফ জেনেটিক রিসোর্সেস আন্ডার কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি 1992 অ্যান্ড অলসো ইন নাগোয়া প্রোটোকল 2010। এরপর এর সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল নলেজ। তো ট্র্যাডিশনাল নলেজ বলতে আমরা কি বুঝি, ট্র্যাডিশনাল নলেজের কি গুরুত্বপূর্ণ, ট্র্যাডিশনাল নলেজের আবার অ্যাক্সেস এবং ফেয়ার অ্যান্ড ইকুইটেবল বেনিফিট শেয়ারিং কিভাবে হয় সিবিডি এবং নাগোয়া প্রোটোকলের আন্ডারে, এই দুইটা বিষয় আমরা পড়ব। তো এইটা আমি তোমাদেরকে কাভার করতে পেরেছিলাম না, ওই মুহূর্তে আসলে আমাদের কাছে কোনো শিট টিট ছিল না, আমার কাছেও ছিল না। তো আমি নেক্সট তোমাদের যে ভিডিওটা আপলোড করব সেটা জেনেটিক রিসোর্সেস নিয়েই তোমরা দেখতে পাবে, আমি আশা করছি তারপরে তোমরা প্রিপারেশান নেবে। সো দ্যাটস অল ফর টুডে, মিট ইউ সুন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।